আসেনি, তবে আলাপের স্টুডিওতে এসেছে ঐতিহ্য অথই। সঙ্গে করে নিয়ে এসেছে ইকরি, মিনা, রাজু, মিঠু থেকে শুরু করে আরও অনেক অনেক চরিত্রকে। ওয়েলকাম করছি হার স্টোরিতে। হাই। হাই, কেমন আছেন? ভালো আছি। এই মাদারীপুরে থাকতেই তো আপনার মিমিক্রি শুরু, একদম এরকম মফস্বল একটা শহরে থেকে কিভাবে শুরু করলেন মিমিক্রি? আমার ছোটবেলা থেকেই বেশ কিছু ইচ্ছে ছিল। যেমন আমি সবসময় ভাবতাম নিজের অবসর সময়টা কিভাবে কাজে লাগাবো, কিংবা নতুন কোনো দক্ষতা কিভাবে শিখবো। তো করোনার সময় যখন এলো তখন বেশ কিছু গ্যাপ এবং অবসর সময় পেলাম। তো ওই সময়টা আমার বিদ্যালয়ও বন্ধ হয়ে গেল। তো সেই সময় ভাবছিলাম যে কিভাবে নিজের দক্ষতাটা আরও বাড়ানো যায়। তো যেই ভাবা সেই কাজ, যেগুলো করতে ভালো লাগতো। এর আগেও শিল্পচর্চার সাথে যুক্ত ছিলাম। আমি গান শিখতাম এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছি গানের। তো শুরু করলাম গান দিয়ে। তারপরে দেখলাম যে অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিমিক্রি জিনিসটা তুলে ধরছে। তো তখন আমার মাথায় এলো যে আরে মিমিক্রি এত অনন্য একটা জিনিস। কারণ এর আগে আমি বাসায় একা একা মিমিক্রি করতাম এবং আমার মনে হতো যে এটা সবাই পারে, এটা কোনো বিশেষ গুণ না, এটা সবার পারা একটা বিষয়। তো যখন দেখলাম যে আসলে সবাই পারে না, একটা বিশেষ গুণই বলা যায়, তখন আমার মনে হলো যে তাহলে আমিও আমার যেসব চরিত্র মিমিক্রি করতে ভালো লাগে ওগুলো করে শোনাই মানুষদের। তখন কোন ক্লাসে পড়তেন? তখন পড়তাম ক্লাস 9-এ। কিভাবে বুঝলেন যে সবাই পারে না, আপনি পারেন? বুঝলাম মানুষের অভিব্যক্তিতে। মানুষের কমেন্ট দেখতাম, তাদের মন্তব্যগুলো অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছে তারা, এরকম ছিল। তাছাড়া তারা অনেক জিজ্ঞেস করতো যে এটা কিভাবে শিখেছেন, আপনি কিভাবে পারেন, আপনি কি আসল চরিত্রের কণ্ঠ দিয়েছেন কি না। তখন বুঝলাম যে মানুষের কাছে এটা অনেক আগ্রহের একটা বিষয়। কোথাও একটা বলেছিলেন যে আপনার বন্ধুরা আসলে আপনাকে অনুপ্রাণিত করেছে, বা আপনার বন্ধুরাই আপনাকে ইনসিস্ট করেছে কাজটা করার জন্য। তো কিভাবে তারা আসলে কি বলতো, কি ধরনের ফিডব্যাক পেতেন? বা বন্ধুদের ব্যাপারটা হলো আমি নিজের বিনোদনের জন্য মিমিক্রি করার পাশাপাশি আমার বন্ধুদেরও বিনোদন দেওয়ার উদ্দেশ্যে স্কুলে মিমিক্রি শোনাতাম। তো ওখান থেকে তারা শুনতো এবং খুব মজা পেত। আর ওটাও একটা বলবো আমি ঘটনা, যে ওরা আমারটা শুনে ওরাও করার চেষ্টা করতো। তখন দেখতাম যে পুরোপুরি হয়তো হতো না, সেখান থেকেও বুঝেছি যে হয়তো এটা আমার কোনো বিশেষ গুণ। আর তারা যখন শুনেছে যে আমি মিমিক্রি করতে পারি, তাদের ভালোও লাগে, তারা তখন আমাকে খুব অনুপ্রাণিত করেছে। তখন কি কি করতেন, কি কি চরিত্র করতেন? তখনকার সময় আমাদের কত হবে সালটা, 2014-15 এরকম। তো ওই সময় টিভিতে অগি অ্যান্ড দ্য ককরোচেস, তারপরে নিনজা হাতোরি, ডোরেমন, এগুলো খুব জনপ্রিয় ছিল, এখনও আছে। ওগুলো করে শুনিয়েছিলাম। দু একটা একটু শুনি। হ্যাঁ, অগি অ্যান্ড দ্য ককরোচেসের আমার জ্যাকের কণ্ঠ শোনানো হয়েছিল প্রথম। জ্যাক এরকম বলে কিছুটা, ओए ऑगी, बस भाई बस, अब मुझसे नहीं होता, मैं जा रही हूँ मेरे पापा के पास, पापा मैं आ रही हूँ पापा, भाई साहब मुझे मेरे पापा के पास ले चलो प्लीज़, এরকম। আর ডোরেমন? ডোরেমনটা হলো, नो बेटा, तुमने फिर से होमवर्क नहीं किया, अगर माँ तुमको देखा तो माँ बहुत डांटेंगे तुम्हें। डोरेमोन डोरेमोन डोरेमोन, मुझे माफ़ कर दो और मुझे गैजेट दो ना, जिसे लेकर मैं होमवर्क पूरे कर सकूं, प्लीज़ डोरेमोन। এরকম। আর কি কি চরিত্র এখন পর্যন্ত করেন? আমি আসলে গুনি, তারপর লিখে রাখি, আবার ভুলে যাই। অনেক চরিত্রই করা হয়েছে। আমার
যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ আছে সেখানে আমি প্রায় ভিডিও দিয়ে থাকি আমার বিভিন্ন চরিত্রের। এখন পর্যন্ত অর্ধশত কিংবা শত চরিত্রের কণ্ঠ মিমিক্রি করার চেষ্টা করেছি। তখন তো স্পেশালি কার্টুন চরিত্রগুলো করতেন, এখন কি করেন? এখন আমি আমার মিমিক্রির বিস্তৃতিটা বাড়াচ্ছি। আমার এমনি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের শব্দ, মানুষের কণ্ঠস্বর এগুলো পর্যবেক্ষণ করার একটা মানে শখ বলতে পারেন, শখ ছিল। তো আমি খেয়াল করতাম যে কোন মানুষটা কিভাবে কথা বলছে, তার কথা বলার ধরন কীরকম। তো এখন আমি চেষ্টা করি কার্টুন চরিত্রের পাশাপাশি বিভিন্ন পশু পাখি কিংবা মানুষ, বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব তাদেরটা করার চেষ্টা করি, তারপরেও কার্টুন বেশি করা হয়। এখন যে ট্রান্সফর্মটা, মানে আপনি যে শুরু করেছিলেন একদম কার্টুন চরিত্র থেকে, এই ট্রান্সফর্মটা কেন আসলো? শুধু কি বিভিন্ন ট্রাই করা নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, আমি ছোটবেলায় বাসায় একা থাকা হতো মা বাবার চাকরির সুবাদে। তারা অফিসে বাইরে থাকতেন, তো তখন আমি একাই থাকতাম বাসায় যখন স্কুল বন্ধ থাকতো। তো ওই সময়টা মানে নিজে কিভাবে কাটানো যায় এরকম একটা পদ্ধতি হিসেবে মিমিক্রি আমার মানে মানে নিজে থেকেই আসে। আমি আসলে আগে জানতামও না যে এটা মিমিক্রি, এরকম একটা শিল্প আছে। অনেকে আছে না যে গান, আমি গান শিখতে চাই, গান শিখব। আমার ক্ষেত্রে তেমনটা হয়নি। আমি মিমিক্রি না বুঝেই করতাম, ভালো লাগতো। অ্যাডভার্টিজমেন্টে বিভিন্ন ভয়েস শুনতাম, ওরকম করার চেষ্টা করতাম, আমার মজা লাগতো। আর বিশেষ করে যখন বিদ্যুৎ চলে যেত, ইলেকট্রিসিটি থাকতো না, তখন ধরুন আমি টিভি দেখতে পারছি না বা গেম খেলতে পারছি না, তো তখন আমি কি করব? আর ওই সময়টা তেমন মোবাইল ব্যবহারেরও সময় ছিল না, আমি যখন ছোট ছিলাম। তো ওই সময়টা আমি নিজে নিজে এরকম অভিনয় করতাম, ছোট ছোট স্কিট বানাতাম। তো যেসব কার্টুন চরিত্র দেখতাম ওগুলোই নিজের মতো করে অভিনয় করতাম, মানে ভয়েস দিয়ে। বিশেষ করে বিদেশি কার্টুনগুলো কি বেশি দেখা হতো? হ্যাঁ। এখন আপনি বাংলা কার্টুনও করছেন কেন? বিদেশি কার্টুনগুলো বেশি দেখার পাশাপাশি এখন বাংলা কার্টুনও তখন দেখতাম। অনেক ছোটোবেলায় মিনা দেখেছি, সিসিমপুর তো সবার প্রিয় একটা সিরিজ। আর এখন আস্তে আস্তে বাংলা কার্টুনও করার কারণ হলো যে আমাদের যে ইন্ডাস্ট্রি, ডাবিং ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু খুব বিস্তৃত হয়েছে এত বছরে। তো এখন আপনি দেখবেন যে অনেক বাংলা কার্টুনও চলে এসেছে, তো ওখান থেকে ভালো কাজ হচ্ছে। তো বাংলা কার্টুনের প্রতিও আমাদের বাংলা ভাষাটা যাতে আমাদের এই ডাবিং ইন্ডাস্ট্রি বলেন কিংবা ভয়েস ইন্ডাস্ট্রি, এখানে আমরা যাতে আরও বাংলায় নিজের ভাষায় কাজ করতে পারি, সেজন্যই মূলত বাংলাটাকে প্রাধান্য দেওয়া। বিদেশি কার্টুনে বেশি সাড়া পান নাকি বাংলায়? আমি বলবো দুইটার দুই রকম সাড়া। কারণ আমাদের দেশের অনেক বড় অংশ যারা শিশু কিশোর এবং এখন বড় হয়ে গেছে যারা, তারা কিন্তু বিদেশি কার্টুন দেখে বড় হয়েছে। বাংলা কার্টুন বলতে আমাদের মাথায় মিনা, সিসিমপুর এগুলোই কিন্তু আসে। এখন দেখা যায় যে বিভিন্ন চ্যানেলের ব্যক্তিগত তাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগ থেকে তারা হয়তো ডোরেমন বাংলায় করছেন কিংবা অন্যান্য কার্টুন বাংলায় করছেন, আস্তে আস্তে সেটার জনপ্রিয়তা বাড়ছে। আপনার বাংলা ভালো লাগে বেশি না বিদেশিগুলো ভালো লাগে বেশি? কোনটা ভালো লাগে? বাংলা কার্টুনে বাংলাটা ভালো লাগে, বিদেশিগুলোয় বিদেশি। একটু শুনি, বাংলা দু একটা শুনি। বাংলা ধরুন মিনা, যেটা খুব জনপ্রিয়তা পেয়েছিল, আমি শুরুর দিকে মিনা করতাম, এখনও করি। তো মিনা এরকম বলে, মিনার মধ্যে মিঠু পাখিটা আর মিনার ভাই, আস্তা ডিম, আস্তা ডিম। যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। ও রাজু, তোমারেও আস্তা ডিম দেওয়ার দরকার। আমাগো দুইজনেরই সমান সমান ডিম দেওয়ার দরকার। হ, কারণ আজ সারাদিনে আমি মেলা কাম করছি। চুলা জ্বালাইছি, উঠান ঝাড়ু দিছি, পানি আনছি,
মুরগিরে খাওন দিছি, বাসন মাজছি, কাপড় কাচছি, মিনার সব কাম আমি করছি। আইজ আমার বড় হয়রান লাগতাছে। ও রাজু, তুমি চিন্তা করো না, তোমার লিগাও একটা আস্তা ডিম আর আমার লিগাও আস্তা ডিম। দোনোজনের লিগাই আস্তা ডিম। এই যে ভয়েসের ওঠা নামা, এক এক সময় এক এক মেল ভয়েস ফিমেল ভয়েস, এই যে চেঞ্জগুলো, এটার জন্য কি আলাদা করে কসরত করতে হয়? হ্যাঁ, অবশ্যই এটার জন্য তো আলাদা একটা আপনার গলার প্রশিক্ষণ থাকা অবশ্যই দরকার। ঐতিহ্য অথইয়ের কি কোনো প্রশিক্ষণ আছে? কিন্তু আমার ক্ষেত্রে সেটা তেমন লাগেনি। মানে আমি এটা আমার স্বভাবগত একটা গুণ বলবো, যে আমি পারি মিমিক্রি করতে, কিংবা আমার কণ্ঠটা সেইভাবে তৈরি। কিন্তু আমি ছোটবেলা থেকে সঙ্গীত শিখেছি, তো সেখান থেকে একটা চর্চা আছে আমার কণ্ঠের। তো হয়তো সে কারণে আমার মিমিক্রি করতে তেমন কষ্ট পেতে হয় না। সঙ্গীত কোথায় শিখেছেন? সঙ্গীত আমি আমার সঙ্গীত গুরু নন্দিনী হালদার, ওনার কাছে শিখেছি, এবং তারপরে আমি শিল্পকলা একাডেমি থেকে 4 বছরের কোর্সও সম্পন্ন করেছি সঙ্গীতে। কোন কোন গানগুলো গান বা কি জনরার গান করেন? আমি মূলত শুদ্ধ সঙ্গীত গাই, এবং উচ্চাঙ্গ সঙ্গীতও আমার শেখা হয়েছে কিছুটা। 2 লাইন শুনি। আচ্ছা, আমি কাজী নজরুল ইসলামের শুকনো পাতার নূপুর পায়ের 2 লাইন চেষ্টা করছি। দিঘির বুকে শত দল দোলে ঝড়ায় বকুল চাপার কোলে। দিঘির বুকে শত দল দোলে ঝড়ায় বকুল চাপার কোলে। চঞ্চল ঝরনার জল ছল ছলে মাঠের পথে সে ধায়। জল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বাহ, একদম সবার মাঝে হ্যাঁ, খুবই জনপ্রিয়। নাচও শিখতো এই গানে। একদম যারা ওই যে হারমোনিয়াম একটু একটু করে বাজানো শেখে তাদের একদম হ্যাঁ। শুরুতেই এইসব গান শেখানো হয়। হুম। আপনার শুরুতে গান শিখেছেন বলছিলেন, তো গান থেকে যখন মিমিক্রিতে আসলেন তখন আসলে কণ্ঠস্বরের কি পার্থক্যটা কি ছিল? গান থেকে মিমিক্রিতে আসা বলতে আমার তখনও গান চালু ছিল, আমি নিয়মিত সঙ্গীত চর্চা করতাম, এবং মিমিক্রিতে আসা সেটাও আমার আগে থেকেই চর্চা ছিল। আমি ইনফর্মালি মিমিক্রি করতাম, নিজের জন্য করতাম, তারপরে হলো মানুষের জন্য করা শুরু। তো তখন কণ্ঠের পরিবর্তন বলতে একটা চাপ তো পড়ে। তখন ধরুন আমার চর্চাটা আরও বাড়িয়ে দেওয়া লাগলো, তো আমি সেভাবেই চেষ্টা করেছি এবং সেভাবেই চলছে। কি কি ধরনের চর্চা করতে হয় বা বাসায় কোনো এক্সট্রা কেয়ার করতে হয় কিনা? আমি অনেক ছোটোবেলায় শুরু করেছি সত্যি বলতে, এবং তখন আসলে আমি এত চর্চা সম্পর্কে জানতাম না, কণ্ঠের যে বিভিন্ন কসরত। কিন্তু এখন আস্তে আস্তে বড় হওয়ার পর আমি জানলাম, এবং এগুলো বোঝার পর দেখেছি যে কণ্ঠের চর্চাটা না থাকলে আসলে আপনার দীর্ঘ সময় যে একটা করার ব্যাপার, মিমিক্রি বলুন কিংবা গান, কোনোটাই সম্ভব হয় না। কারণ কণ্ঠটা একটা পেশি আমাদের দেহে, যেখান থেকে শব্দ উৎপন্ন হয়। তো আপনি জিমে গিয়ে যেরকম দৈহিক গড়ন শক্তিশালী করতে পারেন, তেমনি আপনি কণ্ঠের প্র্যাকটিস করে কণ্ঠটাকে আরও অনুশীলন করিয়ে কণ্ঠটাকে শক্তিশালী করতে পারেন, মজবুত করতে পারেন। ঐতিহ্য অথই কি কি প্র্যাকটিস করে? আমি এর জন্য সারগাম প্র্যাকটিস করি বাসায়, যে হারমোনিয়ামে সা থেকে সা পা সা ধরে, তারপর
এছাড়া কিছু অনলাইনে আপনি প্র্যাকটিস দেখে থাকবেন হয়তো, ওগুলো করা হয় লিপ ট্রিল, যে ঠোঁটটাকে কাঁপিয়ে তারপরে কণ্ঠের যে একটু দেখি দে একটা কিভাবে। এটা এরকম এরকম যে প্র্যাকটিসটা ওটা করি। তারপর হারমোনিয়াম ধরে হারমোনিয়ামের নোটগুলো আ স্বর করে তারপর ধরে ধরে প্র্যাকটিস করি। মূলত আমার গান কেন্দ্রিকই, সঙ্গীত কেন্দ্রিকই বেশি প্র্যাকটিস করা হয়। ওই ওই অনুশীলনেই বলা যায় চলে যায় কণ্ঠের যে চর্চাটা। এই মিমিক্রি কোথায় কোথায় ডাক পড়ে, মানে আপনাকে তো সবাই ডেকে নেয়, আপনি বলছিলেন মানুষের জন্য এখন মিমিক্রি করেন, কাদের জন্য করেন? আমার সবচেয়ে বড় শ্রোতা হলো ছোট ছোট বাচ্চারা। তারা এতটা খুশি হয়, মানে আমি কখনো ভাবতেও পারিনি। আমি ইদানিং সরাসরি কিছু পারফর্ম করেছি এবং সেখানে ছোট ছোট বাচ্চারা, মানে তাদের চোখ দেখলেই বোঝা যায় যে তারা কতটা উচ্ছ্বসিত। তো সেটা দেখে আমি প্রতিনিয়ত অবাক হই। প্রতিটা পারফরমেন্সের পর খুবই অবাক লাগে যে আমি যেটা করছি, হ্যাঁ সেটা আমাকে আনন্দ দেয়, কিন্তু ওদের তার থেকেও কত গুণ বেশি যে আনন্দ দেয় যে ওরা ধরে নিচ্ছে যে ওদের পছন্দের চরিত্রটা চোখের সামনে। এই বিষয়টা খুবই ভালো লাগে আমার। কি ধরনের অনুষ্ঠানে আপনি যান? মিমিক্রি আসলে স্থান কাল পাত্র বিচার করে না, আমি বলবো। মানে যে কোনো অনুষ্ঠানে আপনি 1-2 লাইন মিমিক্রি শুনিয়ে দিতে পারেন। অনেক অনুষ্ঠানে আছে যে গান হয়তো গাওয়া যাবে না, কিন্তু মিমিক্রিটা তেমন না। সবাই শুনতে চায় আমাকে, এমনকি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও শুনতে চায়, কিংবা যদি কোনো ফর্মাল ইভেন্ট হয় সেখানেও দেখা যায় যদি আমাকে চিনতে পারে যে আমি মিমিক্রি করি, তাহলে মিমিক্রি শুনতে চায় 1-2 লাইন। আমি যতদূর দেখেছি সেটাই বলবো যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন এমন একটা শুনি। সবচেয়ে বেশি সাড়া পেয়েছি, হ্যাঁ ডোরেমন, নোবিতা, শিজুকা এটা করে সাড়া পেয়েছিলাম। এছাড়া হ্যারি পটারের হারমায়োনি গ্রেঞ্জার, সেটাও আমি করেছি। শুনি, তো কোনটা শুনবেন? দুটাই শুনি। नोबिता, अगर तुम इस बार भी एग्ज़ाम में फ़ेल हुआ ना तो मुझसे बात मत करना। शिजुका 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 प्लीज़ तुम मुझसे गलत मत सोचना। मैं इस बार एग्ज़ाम में बिल्कुल भी फ़ेल नहीं करूँगी, मैं प्रॉमिस करता हूँ शिजुका प्लीज़। डोरेमोन मुझे गैजेट दो ना प्लीज़। डोरेमोन देखो ना, शिजुका मुझसे बात नहीं करेगी। डोरेमोन प्लीज़। नोबिता, तुम ये क्या बोल रहे हो नोबिता? मैंने ना तुमको बोला कि पहले तुम्हें होमवर्क ख़त्म करना है, फिर तुम शिजुका के साथ घूमने जाओगे, समझे? डोरेमोन तुम बहुत बुरा हो। डोरेमोन तुम्हारे साथ मैं बात ही नहीं करूँगी। তারপর হারমায়োনি গ্রেঞ্জার, আচ্ছা হ্যারি পটারের একটা সিন আছে খুব জনপ্রিয়, সেটা হলো হ্যারি পটার দেখেছেন হয়তো। তো হ্যারি পটারের যে 3 বন্ধু হারমায়োনি, রন আর হ্যারি, তো রন একটা স্পেল কাস্ট করতে যায়, তো ওটা হচ্ছিল না, তখন হারমায়োনি ওকে ঠিক করে দেয়। Stop, stop, stop. You're going to take someone's eye out. Besides, you're saying it wrong. It's Leviosa, not Leviosa. Oh, you do then if you're so clever. Go on, go on. Watch. তারপর স্পেলটা করে। বাহ, চমৎকার। আপনি বলছিলেন বাংলায় ডাবিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং কেউ কেউ এ ধরনের কার্টুন বাংলায় করছে, তো আপনি এরকম ডাক পেয়েছেন কোথাও বা কমার্শিয়াল কাজ শুরু করেছেন কোথাও? আমি এখন আমার ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি এবং আমার বিভিন্ন স্কিট করে থাকি আমি বিভিন্ন চরিত্র নিয়ে, শুধুমাত্র কার্টুন চরিত্রই না, অন্যান্য নানা ধরনের চরিত্র। এবং এর পাশাপাশি আমি এক্সপেরিমেন্টাল কিছু কাজ করি সঙ্গীত নিয়ে। তো এই কাজগুলো করছি এবং আমি এখনও শিখছি। আমি বলবো যে আমি শেখার প্রক্রিয়ায় আছি। তো হ্যাঁ, ডাক পেয়েছি আমি, কিন্তু আমি ঢাকার বাইরে থাকার কারণে তেমন সাড়া দিতে পারিনি। তো ভবিষ্যতে ইচ্ছা আছে, করব,
তবে আমি চাই যে কোনো কিছু শুরু করার আগে সেই বিষয়টা গভীরভাবে জেনে শিখে তারপর শুরু করতে। আমি দেখছিলাম আপনি পোস্ট করেছিলেন যে কিছুদিন আগে একটা গানের মিউজিক নিয়ে একটা ভয়েস দিয়েছিলেন একটা গানের ক্যাপশনটা আচ্ছা, ছিল আচ্ছা, এরকম যে আচ্ছা। কিছুদিন পরে বিটিভিতে শোনা যাবে। হ্যাঁ। একটু শুনি। আচ্ছা, সেটা আমি মাঝে মধ্যে আমার কণ্ঠ দিয়ে বিভিন্ন যে সঙ্গীত ইনস্ট্রুমেন্ট সে যন্ত্রের মতো শব্দ বের করার চেষ্টা করি। তো এটা অনেকটা সানাইয়ের শব্দের মতো আমি করতে পারি, কিন্তু আচ্ছা আমি দেখি, চেষ্টা করছি। বিয়ে বাড়িতে এক ধরনের সানাই বাজে না শুরুতে, ওটা। ওকে। এটুকু থাক। বেশ, আপনি যে লাস্ট পোস্ট করেছিলেন হ্যাঁ, সেটা কিন্তু ওটা একটা ছিল। গানের ছিল। হ্যাঁ, ওটা একটা গানের ছিল। একটু শুনি। গানটা আমার ঠিক ওঠানো নেই। আচ্ছা, 1000 বছর ধরে আবার এসেছি ফিরে বাংলার। এবার একটু সুরটাই শুনি শুধু। ও, ওইভাবে হ্যাঁ, না, থাক। আচ্ছা ঠিক আছে, থাক। আর এই মিমিক্রি করে কতদূর যাওয়ার ইচ্ছে? মিমিক্রিকে কি ঐতিহ্য অথই পেশা হিসেবে নেবে? আমি দেখুন কোনো কিছুতে থিতু হয়ে থাকতে চাই না। আমি মুক্ত থাকতে চাই। আমি চাই যে আমার যখন যেটা করতে মন চায় আমি যেন সেটাই করতে পারি। তো এটাই আমার আপাতত লক্ষ্য। এবং মিমিক্রি তো অবশ্যই আমার সৃজনশীলতার একটা অংশ হিসেবে ছিল এবং থাকবে ভবিষ্যতেও। তো আমি যা করছি সেগুলো যতদিন আমার ভালো লাগবে, মানুষকে আনন্দ দিতে পারবো, আমি করে যাব। ভবিষ্যতে নতুন কিছু ভালো লাগলে সেটাও চেষ্টা করব। তো এটাই আমার চাওয়া। উদ্দেশ্য কি শুধুই মানুষকে আনন্দ দেয়া? হ্যাঁ, অনেকটা। আমার উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে সাহায্য করা। আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো মানুষকে সাহায্য করতে। তাদের যদি আমি একটু আনন্দ দিতে পারতাম কিংবা তাদের মুখে হাসি ফোটাতে পারতাম, এই জিনিসগুলো আমার আপনি শখ বলতে পারেন। আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। তো আমার ইচ্ছে ওরকম কিছুই করা যাতে মানুষ ভালো থাকবে। এখান থেকে তো আপনার কিছু হলেও উপার্জন হয়, রাইট? যেহেতু বলছিলেন যে আপনাকে মানুষ ডেকে নেয়, হ্যাঁ। তো এই উপার্জনটা আসলে কোন পর্যায়ের? মানে এটা দিয়ে আসলে আপনার হাত খরচ হয়ে যায় নাকি আপনার বাসা থেকে টাকা পয়সা নিতে হয় বা এরকম কিছু? এই উপার্জনটা দিয়ে আমি চলতে পারি। আমার হাত খরচ হয়ে যায়। আর আর বাড়তি যদি বলেন তাহলে দেখুন, আপনি যতটুকু পরিশ্রম করবেন আপনি কিন্তু সেই পরিমাণ আয় বলুন বা রোজগার বলুন করতে পারবেন। হ্যাঁ, সুযোগ আছে আরও পরিশ্রম করার। যদি আরও পরিশ্রম করি তাহলে আরও হয়তো আমি আমার পরিবারকেও সাপোর্ট দিতে পারবো। আরও যারা শিখতে চায় তাদের জন্য, আরও যারা আপনার জন্য শিখতে আপনি চায়, কিছু সুযোগ আছে কিনা বা আপনি শেখাতে চান কিনা বা তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, তাদের জন্য আমার সবসময় আমি একটা সংগঠন খুলেছি অনলাইনে, গ্রুপ, ফেসবুক গ্রুপ, যে মিমিক্রি আর্টিস্ট বাংলাদেশ। যারা শিখতে চান, যাদের আগ্রহ আছে, তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। ওই গ্রুপটাতে তারা জয়েন হতে পারবেন, যুক্ত হয়ে নিজের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতে পারবেন, মিমিক্রি করতে পারলে সেটা শেয়ার করতে পারবেন। এবং আমার কাছে যদি আপনি নতুনদের পক্ষে কোনো অ্যাডভাইস চান তাহলে আমি বলবো যে নিজের যা ভালো লাগে সেটা করার মতো সাহস ভিতরে রাখা দরকার। এবং অনেক সময় দেখা যায় যে মিমিক্রির ক্ষেত্রেও এটা কিন্তু বাংলাদেশে মজার একটা মাধ্যম হিসেবে প্রচলিত, কিন্তু এটাকে ক্যারিয়ার করা কিংবা মিমিক্রি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যে ইচ্ছা, এটা হয়তো অনেকের মাঝেই থাকলেও তারা হয়তো প্রকাশ করতে পারেন না। মানুষ হয়তো বলবে যে এটা আবার কেমন ক্যারিয়ার, এটা তো কোনো কাজ নাই, ভাত নাই। কিন্তু সত্যি কথা হলো যে আপনি যদি একটা জিনিস চান এবং মন থেকে চান, আপনি শুরু করুন। আপনার পথ আপনাকে
আপনার পরবর্তীতে আপনি খুঁজে পাবেনই। তো কথা হলো শুরু করতে হবে। শুরু করতে হবে আর আমার কাছে যে কোনো যদি কোনো অ্যাডভাইস বা যে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে আমার পেজে জিজ্ঞেস করতে পারেন। আমি সবসময় উত্তর দেওয়ার জন্য মুখিয়ে থাকি। মানুষ আপনাদের সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। আর নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে বুকে সাহস রাখবেন। যেটা ভালো লাগে ওটাই করবেন, কারণ জীবন একটাই। আর এই জীবনে আপনি এমন কিছু করতে হয়তো চাইবেন না যেটা করে আপনার মনে হবে যে পুরোটাই তো সময় নষ্ট হলো। শেষ করব আপনার নিজের পছন্দের একটা মিমিক্রি দিয়ে, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। অবশ্যই। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আছেন ঐতিহ্য অথই। আমরা শেষ করব ঐতিহ্য অথইয়ের একটা কণ্ঠস্বর দিয়ে। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই অবধি আলাপের সঙ্গেই থাকুন, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো। আমি দুষ্টু চরিত্রগুলো করতে খুব ভালোবাসি। তো ওরকম একটা চরিত্র হলো ম্যাডাগাস্কার অ্যানিমেটেড যে ফিল্ম, ওটার মধ্যে মোর্ট, একটা ছোট্ট কি বলবো ইঁদুর সদৃশ একটা প্রাণী, আর কিং জুলিয়ান হলো একটা লেমুর। তো ওদের কথোপকথন। Mort, why don't you like King Julian? I don't like King Julian. I Love him. Oh, King Julian. Oh my god, Mort. Please, Mort. Don't embarrass me in front of everyone, Mort. Please. Leave me alone, Mort. Oh my god, please leave me alone. King Julian. I love you, King Julian. Ah. thank you.